আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সমসাময়িক প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, যারা দেশটা চায়নি, যারা মুক্তিযুদ্ধকে গণ্ডগোলের বছর বলে, তারা বঙ্গবন্ধুকেও পছন্দ করে না। মৌলবাদী অপশক্তিকে পরাভূত করে, যেই ধর্মান্ধ গোষ্ঠীকে পরাভূত করে বাংলাদেশ রচিত হয়েছে, স্বাধীন বাংলাদেশে তাদেরকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যায় না। আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। যিনি ১৮৮০ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন, আবার ১৯৩২ সালের আজকের এই দিনেই মৃত্যুবরণ করেন তিনি। নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন তিনি। দেখিয়েছিলেন অসীম সাহসিকতা, অথচ তার বসত ভিটাই আজ অরক্ষিত। সংস্কারের নেই কোনো উদ্যোগ। বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস এলেই তাকে নিয়ে শুরু হয় প্রশাসনের হইচই আর ব্যস্ততা। অথচ তার জন্মস্থান রংপুরের পায়রাবন্দ গ্রামে তার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতভিটা পরিষ্কার পরিচ্ছন্ন আর রং করার লোকজন যেন নেই বললেই চলে। জন্ম মৃত্যু আজকের এই ৯ ডিসেম্বরে একই দিনে, তাই জন্মমৃত্যুর এই দিনটিকে ঘটা করে পালন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রোকেয়ার আতুর ঘর বলে খ্যাত তার বসতভিটা অবহেলা আর অযত্নে দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে। অপরদিকে রোকেয়ার স্মৃতি ধারণ করতে হলে তার কবর কলকাতা থেকে ফিরিয়ে আনতে হবে পায়রাবন্দে, এমনটাই দাবি জানালেন এলাকাবাসী। বেগম রোকেয়ার যে ব্যবহৃত জিনিসপত্রাদি, তার যে বিষয়গুলো ছিল, এখানে একটা সংরক্ষণাগার আছে, কিন্তু সেটা সমস্ত ফাঁকা। যে রোকেয়ার পৈতৃক যে বাস্তবিকটা, যার ধ্বংসাবশেষ হয়তো ৬ স্কেলের একটা ভূমিকম্প হলে ধসে পড়ে যাবে, তাহলে আগামী প্রজন্ম দেখতে পারবে না। তার সংস্কারে কোনো উদ্যোগ নাই। তার জন্মস্থানে অবহেলাজনিত একটা কারণ, আর রক্ষণাবেক্ষণ পরিচর্যা তেমন মূল্যায়ন নাই। কবরস্থানটা কলকাতায় আছে, সেটা যদি আমাদের এই পায়রাবন্দে আনে তাহলে খুব ভালো হবে। স্মৃতিকেন্দ্রে শুধু সঙ্গীত শেখার আসর, অঙ্কন ও পাঠাগার ছাড়া আর কোনো কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে পর্যায়ক্রমে বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখতে যা যা প্রয়োজন বাংলা একাডেমি এবং সরকার তা করে যাচ্ছে বলে জানালেন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের এই কর্মকর্তা। আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমরা এখানে বর্তমানে সঙ্গীত প্রশিক্ষণ, চিত্রাঙ্কন প্রশিক্ষণ এবং আমাদের পাঠাগারটি চালু আছে। অন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করলে এটি জনমানুষের প্রত্যাশা পূরণ করবে, সে ব্যাপারে বাংলা একাডেমি এবং সরকার সচেষ্ট আছে। আশা করছি অচিরেই এটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। বেগম রোকেয়া একাধারে ছিলেন গভীরভাবে সমাজ সচেতন এবং যুক্তিবাদী একজন মানুষ, অন্যদিকে সমাজ পরিবর্তনে একনিষ্ঠ সংগঠক হিসেবে ছিলেন উজ্জ্বল পথিকৃত। তাই আবারও বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটিকে পূর্ণাঙ্গভাবে চালু করা হোক, বেগম রোকেয়া নিয়ে গবেষণা করা হোক এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য আরও উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। এদিকে প্রায় ৩ বছর কাজ বন্ধ থাকার পর বুধবার রোকেয়া দিবসে দৃশ্যমান হল রংপুর মহানগরীর শালবন ইন্দ্রার মোড়ের বেগম রোকেয়া মুরাল। রংপুরের মাটিতে বড় পরিসরে এই মহিয়সী নারীর মুরাল স্থাপনে খুশি জেলার সর্বস্তরের মানুষজন। ওনাকে নিয়ে আমি একটা ভাস্কর্য করতে পেরেছি এবং সেটা আজকে উন্মোচন করতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মানহানি মামলা। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি AB সিদ্দিকী। মামলার অপর আসামিরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী,
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিম। গাজীপুরের কালীগঞ্জে বিউটি পার্লারে হামলা, ভাঙচুর, লুটপাট সহ নারী বিউটিশিয়ানকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার দেলোয়ার ও তার দলবলের বিরুদ্ধে। উপজেলার নাওয়ানের মোড় এলাকার একটি বিউটি পার্লারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ AKM মিজানুল হক জানান, অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিভাগীয় শহর ময়মনসিংহে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বুধবার নগরীর চরপাড়া মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি নেতৃত্ব দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক HM ফারুক। পাবনার সুজানগরে জাকিয়া সুলতানা নামে গৃহবধূকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে স্বামীকে দ্রুত আটক করে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দাবি জানানো হয়। বুধবার সদর উপজেলার দুবুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে বিয়ার ও দেশি মদ উদ্ধার করল কোস্টগার্ড। মঙ্গলবার বরিশাল নদী বন্দর থেকে কাকেরগঞ্জ উপজেলার বাহেরচরগামী হায়াত লঞ্চে অভিযান চালিয়ে 47 বোতল বিয়ার ও 10 লিটার চোরাই মদ উদ্ধার করা হয়। বরিশাল নগরীর রসুলপুর কোস্টগার্ড দক্ষিণ জোনের BCG স্টেশনে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করে বরিশাল কোস্ট গার্ডের মুখপাত্র আমিনুল ইসলাম খন্দকার। সীমাহীন সমস্যায় জর্জরিত কুড়িগ্রামের রৌমারী শুল্ক বন্দর। চলতি বছরে করোনা ভাইরাসের প্রভাবে দিনের পর দিন বন্ধ থাকে বন্দরটি। এছাড়াও ভারতের মাইনকারচর এলাকার আমদানি রপ্তানি ব্যবসায়ীদের 2টি গ্রুপের দ্বন্দ্বে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশি ব্যবসায়ী ও বন্দর শ্রমিকরা। সম্ভাবনাময় এ বন্দরটি এভাবে বন্ধ থাকলে সরকার হারাবে রাজস্ব। কুড়িগ্রাম থেকে আরিফুল ইসলাম সুজনের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। 1959 সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী শুল্ক বন্দর ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ বন্দরটি, কিন্তু অবকাঠামোগত সমস্যা সহ নানা সমস্যায় জর্জরিত এ বন্দরের কার্যক্রম। সম্প্রতি ভারতের ব্যবসায়ীদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে তারা পণ্য দিতে পারছে না, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। আমাদের ইন্ডিয়ার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে তারা এই পাশে আমাদের মাল দিতে পারছে না। 8 মাস থেকে পুট বন্ধ থাকার কারণে আমরা আর্থিকভাবে বহুত সংকটে পড়েছি। বন্দরে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শত শত শ্রমিক। 2 মাস চলে আর 6 মাসে বন্ধ থাকে। আমার খুবই অসুবিধা হয়, কাজ করবে না পায়। বছরে আমার 2 মাস কাজ চলে, বাকি দিন বসে চাই, তাতে আমার সংসার চলে না। 2 গ্রুপের দ্বন্দ্বের অবসান হলে বন্দরটি নিয়মিত চলবে, আর নিয়মিত চললে ব্যবসায়ীরা আর্থিকভাবে হবেন স্বাবলম্বী। 2 গ্রুপের দ্বন্দ্বটা না থাকার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি, আর এইভাবে বন্ধ থাকলে আমরা ব্যবসায়ীরা সব হারায় যাব। এদিকে বন্দরটি পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, কর্মসংস্থান, বৃদ্ধি পাবে লোকবল। এমনটাই জানান কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এটি যদি আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারি, আমার এই এলাকার মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনৈতিকভাবে উন্নত হবে, এবং বিশেষ করে আমার এই যে বর্ডার বেল্টে যে সমস্ত অনৈতিক কর্মকাণ্ড হয় এগুলি অনেকটাই কমে যাবে বলে আমি আশা করি এবং বিশ্বাস করি। ঢাকা থেকে রৌমারীর দূরত্ব কম হওয়ায় খুব অল্প সময়ই পণ্য রপ্তানি করা সম্ভব হয় বন্দরটি দিয়ে। রৌমারী বন্দরটি একটি পূর্ণাঙ্গ বন্দর করা হলে সরকারের রাজস্ব এবং কর্মসংস্থান দুটোই বাড়বে বলে মনে করেন এই অঞ্চলের মানুষজন এবং বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।